চন্দ্রনগর রাজ্যে ৩ ভাই বাস করতেন। বড় ভাইয়ের নাম ভীমা, মেজ ভাইয়ের নাম লল্লন আর সবার ছোট ভাইয়ের নাম ভোলা। তাদের বাবা মারা গেছেন। ৩ জনেরই বিয়ে হয়েছে। আজ ৩ ভাই তাদের পিতার সম্পত্তি ভাগ করছেন। দেখো ভাইরা, আমি তো সবার বড়, তাই ভাগাভাগির দায়িত্ব আমিই নেব। বলো, তোমরা কি রাজি? ভাইয়া, আমি তো মেজো, আপনি যা বলবেন আমি তা মেনে নেব। ভাইয়া, আপনারা দুজনেই আমার বড় ভাই, আমি তো সবার ছোট। আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি তা মেনে নেব। বাবা চলে যাওয়ার পর আপনাদেরই আমি পিতার সমতুল্য মানি। ঠিক আছে, তাহলে আগে জমির ভাগ করি। দেখো ভাই, আমাদের 2টি জমি আর 1 খণ্ড অনাবাদি জমি আছে। আমরা 3 ভাই, তাই 2টা জমির একটার ভাগ আমি নেব, আরেকটা পাবে মেজো ভাই লল্লন। আর বাকি যে অনাবাদি জমি আছে সেটা যাবে ছোট ভাই ভোলার ভাগে। দারুণ সিদ্ধান্ত ভাইয়া, আমি রাজি। বলো ভোলা, তুমি চুপ হয়ে গেলে কেন? তুমি কি রাজি নও? ঠিক আছে ভাইয়া, আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব। ভালো, ঠিক আছে। এবার ভাগ হবে বাবার লাগানো আম গাছটা। চলো আম গাছের সেখানে যাই। ৩ ভাই আম গাছের কাছে গেল। গাছটিতে ছিল 2টি ডাল, আর 2 ডালেই অনেক আম ঝুলছিল, কিন্তু মাটির উপর থেকে দেখা যাচ্ছিল মাত্র 1টি কাণ্ড। দেখো ভাই, এই হলো আম গাছ। এবার এরও ভাগ করে নেওয়া যাক। দেখো, এতে 2টি ডাল, মাঝখানেটা শিকড়। এই 2টি ডালের একটার মালিক আমি আর একটার মালিক লল্লন, আর শিকড় শুদ্ধ গোড়াটা হবে ভোলার। খুব ভালো ভাইয়া, এই সিদ্ধান্তে আমি একমত। আপনারা তো বড়, আমি তো ছোট। আমি কি করে আপনাদের কথা অমান্য করব? আমিও আপনাদের সাথে একমত। এবার 3 ভাই বাড়ির সামনে এলেন। এখন বাড়ির ভাগ হবে। ঠিক আছে, এবার এই বাড়ির ভাগ করি। বাড়িতে 4টি ঘর আর একটি টিনের চালা আছে। এর মধ্যে 2টি ঘর হবে আমার আর বাকি 2টি লল্লনের, আর ছোট ছাউনির ঘরটি হবে ভোলার। ভীমার এই সিদ্ধান্তে ভোলা খুব কষ্ট পায়। তবুও বড় ভাইয়ের সিদ্ধান্ত মেনে সে কিছুই বলে না। এভাবেই বাড়ির ভাগও শেষ হয়ে যায়। আরে ভাইয়া, জমি, গাছ আর বাড়ির পর আরও একটি জরুরি জিনিস তো আপনি ভুলেই গেলেন। আরে লল্লন, আমি কি এমন জরুরি জিনিস ভুলে গেছি? আমাকে একটু মনে করিয়ে তো দাও। ভাইয়া, বাবা তো আমাদের 3 ভাইয়ের জন্য কিছু টাকা পয়সাও রেখে গেছেন। আপনি তো সেটা ভুলে গেলেন। আরে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। বড় ভাই ভীমা বাড়ির ভেতর থেকে একটি মাটির কলসি নিয়ে আসে, যেখানে অনেক কয়েন ভরা ছিল। তার মধ্যে কিছু প্রাচীন যুগের কয়েনও ছিল। দেখো ভাইয়েরা, এতে 2 ধরনের কয়েন আছে। এক ধরনের এখনকার চলতি কয়েন, আরেক ধরন কয়েন আমাদের দাদার জমানার, মানে অনেক পুরনো যুগের কয়েন, যেগুলো কিছু অদ্ভুত ধাতু দিয়ে তৈরি। তো ভাইয়া, এখন এই কয়েনের ভাগ আপনি কিভাবে করবেন? তাহলে শোনো, বর্তমানে যেসব কয়েন চলে সেই কয়েনগুলো আমার আর মেজ ভাই লল্লনের হবে, আর যে কয়েনগুলো খুব পুরনো, মানে পুরনো ধাতু দিয়ে তৈরি, সেগুলো ভোলার হবে। এভাবে 2 ভাই টাকা পয়সাও ভাগ করে নেয়। ভাইয়া, আপনারা দুজন তো সব টাকা পয়সা নিয়ে নিলেন। যদি আমার ভাগ্যে শুধু এই 4টা কয়েনই লেখা থাকে, তবে আমি সেটাই মেনে নিলাম। ভোলা তার ভাগের 4টি কয়েন নিয়ে বাড়ির ভিতর যেতেই বড় ভাই তাকে থামিয়ে দেয়। আরে ভোলা, তুই পাগল হয়ে গেলি নাকি? তুই শুনলি না, ভাগাভাগি হয়ে গেছে। এখন এই বাড়িতে আমরা থাকব। তোর ভাগ তো ছাদে দেওয়া হয়েছে। তুই এখন ওই ছোট্ট ছাউনি ঘরে গিয়ে থাকতে পারো। এই বাড়ির ভিতরে এখন তুমি থাকতে পারবে না। এখন এই বাড়ি আমাদের দুজনের। ভাইয়া, আপনি কি বলছেন? আমি এখন কোথায় যাব? আমার তো নতুন বিয়ে হয়েছে। আমি কোথায় থাকবো ভাইয়া? আরে ভোলা ভাই, এগুলো তো তোমার আগেই ভাবা দরকার ছিল, যখন জমির ভাগাভাগি হচ্ছিল। এখন সব শেষ হয়ে গেছে। এখন পস্তালে কিছুই হবে না। 2 ভাই মিলে ভোলা ও তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিল।
সেই ভোলা এবং তার স্ত্রী গ্রামের পুকুর পাড়ে ছোট্ট ঘরটিতে থাকতে লাগলেন। ভগবান, আমাদের কি অবস্থা হলো দেখো, না ঘর বাড়ি রইল, না কোনো আশ্রয়। এখন জীবন চলবেই বা কিভাবে? দিনে দুবেলা খাবার তো দূরের কথা, একটা রুটিও জুটবে না মনে হয়। এখন কাঁদো, মন ভরে কাঁদো। তখনই তো তোমার মাথা কাজ করছিল না। আর আমারই দুর্ভাগ্য যে তোমাকে বিয়ে করেছিলাম। সত্যি আমার কপালটাই খারাপ। পদ্মা, ওরা দুজনেই আমার বড় ভাই ছিল। এখন বলো, আমি কিভাবে তাদের সাথে তর্ক করতাম? দেখো, খুব ভালো, তোমার বড় ভাইয়েরা একবারও ভাবলো না তোমার কথা। সবকিছু নিজেরাই রেখে দিল। তোমার ভাগে কি দিল? জমির নামে দিল আইল, গাছের নামে দিল শুধু গোড়া, ঘরের নামে দিল ছাদ, আর টাকার নামে ধরিয়ে দিল এই 4টে পুরনো পয়সা। পদ্মা, এবার থামো। আর কত তিরস্কার করবে? ওসব কথা এখন ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দিলাম। এবার বলো, এখন কি হবে? তুমি কি করবে? কি খাবে? আমাকে কিছু বলো। এখন আমি কি করব পদ্মা? আমার তো হাতে কিছুই নেই। একটা কাজ করি, এই পুরনো পয়সাগুলো নিয়ে মুহুরীর কাছে যাই। হয়তো এগুলোর বদলে কিছু নতুন পয়সা পেতে পারি। আরে ভোলা, তুমি এখানে? বলো, কি মনে করে? মোহরিদা, আমার কাছে শুধু এই 4টি পয়সাই আছে। আপনি কি এই পয়সার বদলে আমাকে কিছু নতুন পয়সা দিতে পারবেন? আরে ভোলা, এই পয়সাগুলো তো একদমই কাজে আসবে না। এগুলো এখন আর কেউ ব্যবহারই করে না। বলো তো, এমন অকেজো পয়সার বদলে কে তোমাকে টাকা দেবে? তুমি সত্যিই খুব সরল। এখন আমি কি করব? হে ভগবান, আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। আমার সব লুট হয়ে গেল। দেখো ভোলা, আমি তোমাদের 3 ভাইয়ের ভাগ বাটোয়ারা হওয়ার কথা শুনেছি। শুনে খুব খারাপ লেগেছে। 2জন ভাই তো সব নিয়ে নিল, আর বদলে তোমাকে কিছুই দিল না। তার ওপর সেই নির্মম ভাইয়েরা তোমাকে ঘর থেকে বের করে দিল। হে ভগবান, এমন ভাই শত্রুর কপালেও যেন না জোটে। এখন আমি কি করব মোহরিদা? মনে হচ্ছে আমার ভাগ্যে কিছুই লেখা নেই। আমার মরে যাওয়াই ভালো। তোমার দুঃখ আমি দেখতে পারছি না ভোলা। জানি না কেন, আসলে তো আমি কারোর ওপর দয়া দেখাই না। তবুও তোমার দুঃখ দেখে আমার মতো কঠোর হৃদয়ও আজ গলে গেছে। একটা কাজ করো ভোলা, কাল থেকে তুমি আর তোমার স্ত্রীকে নিয়ে আমার জমিতে চলে এসো। আমি দিনমজুরদেরকে যে বেতন দিই, ঠিক তোমাদেরকে তাই বেতন দেব। ঠিক আছে মোহরিদা, আমি আমার স্ত্রীকে নিয়ে কাল সময় মতো কাজে চলে আসব। ভোলা বিষণ্ণ মুখে কুটিরে ফিরে আসে। পদ্মাও তার পথ চেয়ে দাঁড়িয়েছিলেন। কি হলো? মোহরিদা কি বললেন? ভাবিনি যে এমন হবে। এই পয়সাগুলোর যে কোনো দামই নেই, এটাই শুধু দেখার বাকি ছিল। আর মুহুরিদাকে কথা দিয়েছি, কাল থেকে তুমি আর আমি জমিতে কাজ করব। যা পাবো তা দিয়ে কোনো মতে সংসার চালাতে পারবো। হায় রে আমার কপাল, এখন আমাদেরকে অন্যের জমিতে কাজ করতে হবে। দেখো পদ্মা, তুমি বেশি বুদ্ধি পরামর্শ দিও না। আমাদের কাজ মিলেছে, এটাই বেশি। কাল থেকেই আমাদের কাজে যেতে হবে। পরের দিন সকালে ভোলা এবং তার স্ত্রী কাজ করতে শুরু করলো। এভাবে অনেক দিন কেটে যায়। জমিতে প্রচুর ফসল ফলে। ভোলা এবং পদ্মা মুহুরি কাজ করে কোনো মতে সংসার চালায়। আরে দাদা, এই বছর তো আমাদের ফসল খুব ভালো হয়েছে, কি বলো? হ্যাঁ ভাই, এই বছর খুব বেশি ফসল হয়েছে। এই বছর প্রচুর আয়ও হবে। চলো ভাইয়া, এখন বাড়ি চলে যাই।
কাল সকালে আবার আসব। ঠিক আছে, চল, আমার বাড়িতে কিছু কাজ আছে। পদ্মা, দেখো তো, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, খাওয়ার সময় হয়েছে। চলো কিছু খেয়ে নি, তারপর আবার কাজ শুরু করব। পদ্মা, আজ খাবারে কি আছে? বাড়িতে যা ছিল এই ডাল আর ভাত এগুলো নিয়ে এসেছি। বসো, খাবারগুলো খেয়ে নি। ক্লান্ত ভোলা ও পদ্মা দুজনে জমির এক কোণে বসে খাবার খেতে শুরু করলেন। হঠাৎ পদ্মা থামলেন, অন্যমনস্ক হয়ে দূরে তাকিয়ে রইলেন। আরে পদ্মা, কি হলো? তুমি হঠাৎ খাওয়া বন্ধ করে দিলে কেন? না না, কিছু না, আমি শুধু এমনি কিছু ভাবছিলাম। কেন পদ্মা, কি ভাবছো বলো তো? দেখো না, আমরা কত কাজ করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এটা আর কতদিন চলবে? তোমার কি মনে হয় না আমাদেরও একটা সন্তান থাকা উচিত, যে অন্তত বৃদ্ধ বয়সে আমাদের ভরসা হয়ে দাঁড়াবে? হ্যাঁ পদ্মা, বারবার আমিও এটাই ভাবি, কিন্তু কি করব? এটা আমাদের হাতে নয়, এটা তো ওপরওয়ালার হাতে। জানি না কোন জন্মের শাস্তি ভুগছি। ভগবান তো আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। গৃহহীন হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমাদের ভাগ্যে কিছুই নেই, না কোনো সন্তান, না আছে কোনো জমি জায়গা। হ্যাঁ পদ্মা, এখন তো ভগবানের ওপরও আমার বিশ্বাস উঠে যেতে শুরু করেছে। ভোলা ও পদ্মা দুজনেই কথা বলছিলেন। এমন সময় হঠাৎ সেখানে একটি ছোট্ট পাখি উড়ে এসে বসে। আরে দেখো তো, একটা চড়াই পাখি আমাদের খুব কাছে এসে বসেছে। মনে হচ্ছে ওর খুব ক্ষুধা পেয়েছে, ওকে একটু খাবার দিই। হ্যাঁ, কিছু খাওয়াতে হবে। সম্ভবত ক্ষুধার জ্বালায় এই চড়ুই পাখিটি এখানে চলে এসেছে। পদ্মা বাটি করে কিছু খাবার দেয়। এই খাবারগুলো খেয়ে পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। ভোলা ও পদ্মা দুজনে জমিতে কাজ শেষ করে তাদের কুটিরে ফিরে আসে। ওগো, শুনছো? এই কোদালটা কাঁধে নিন আর আমার সাথে চলুন। কি বলছো এসব? আর তুমি কোদাল নিয়ে কোথায় যাওয়ার কথা বলছো? বেশি প্রশ্ন করবেন না, আমার সাথে চলুন। আজ একটা জরুরি কাজ করতে হবে। কোনো জরুরি কাজ? আর সেটাও এই সময় রাত্রে? হ্যাঁ জি, আজ আমরা সেই কাজটা করতে যাচ্ছি যা আপনার অনেক আগেই করে ফেলা উচিত ছিল। পদ্মার কথা শুনে ভোলা কোদালটা কাঁধে তুলে নিল। দুজন স্বামী স্ত্রী তাদের সেই জমির আইলের কাছে এলেন, যা তাদের ভাগ বাটোয়ারায় পেয়েছে। পদ্মা, এটা আমাদের আইল, আর ওদিকে যেখানে ফসল লাগানো আর যেখানে পানি আছে সেটা আমার দুই বড় ভাইয়ের জমি। আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাই আমাদের আইল। এই কারণেই তো আমি আপনাকে এখানে এনেছি। আর শোনেন, আপনি এখনই এই আইলটা ভেঙে দিন। এগুলো তুমি কি বলছো? এতে তো আমার দুই ভাইয়ের সব ফসলই নষ্ট হয়ে যাবে। আইল না থাকলে তারা জমি কিভাবে করবে? এই সমস্যা তোমার ভাইদের, আমাদের না। আমাদের আইল, আমাদের ইচ্ছা, ভাঙবো না রাখবো। আরে বা পদ্মা বা, আমি জানতাম না। তুমি তো বড় চালাক, আর এখন আমি সব বুঝতে পেরেছি। এইভাবে ভোলা জমির সমস্ত আইল ভেঙে দিলেন, যার ফলে জমি থেকে জল বেরিয়ে গেল এবং ফসল নষ্ট হয়ে গেল। ভীমা ও লল্লন জমিতে এসে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। হে ভগবান, এটা কি হয়ে গেল? আমাদের সমস্ত ফসল তো নষ্ট হয়ে গেল। কত ভালো ফসল হয়েছিল। ভেবেছিলাম ফসল বিক্রি করে এই বছর সোনার গহনা কিনব, কিন্তু স্বপ্নই থেকে গেল। আরে ভাই, আমরা দুজন তো সর্বশান্ত হয়ে গেলাম। কত ভালো ফসল হয়েছিল, এখন জল এসে সমস্ত ফসল নষ্ট করে দিল। আরে দাদা, দেখো, জমির আইল কেউ যেন ভেঙে দিয়েছে।
নিশ্চয়ই এই কাজ ভোলার হবে। সে আমাদের সাথে চালাকি করেছে। ভীমা ও লল্লন দুজনেই চিন্তিত মনে বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে তাদের স্ত্রীদেরকে সমস্ত কাহিনী বলতে লাগলো। আরে যা হবার তা হয়ে গেছে, এখন আমার কথা শোনো। ফসল নষ্ট হয়ে গেলেও সমস্যা নেই, আমাদের আম গাছ আছে তো। কিন্তু আম পাকতে প্রায়ই কমপক্ষে 12 থেকে 15 দিন সময় লাগবে। হ্যাঁ দাদা, আমগুলো যখন পেকে যাবে তখন আমরা সেগুলো বাজারে নিয়ে গিয়ে ভালো টাকা রোজগার করতে পারবো। হ্যাঁ লল্লন, তুমি ঠিকই বলছো। এখন এটাই আমাদের একমাত্র উপায়, নইলে আমরা সবাই না খেয়ে মারা যাব। আরে পদ্মা, তুমি তো দারুণ কাজ করেছো আইল ভেঙে দিয়ে। যেমন কর্ম তেমন ফল, এটা তাদেরই কর্মের ফল। এবার শোনো, আজ রাতে আমাদের আরেকটা কাজ করতে হবে। আরে পদ্মা, আবার কি করতে হবে? ধৈর্য ধরো, সন্ধ্যা হওয়ার পর আমি তোমাকে বলবো। যেই সন্ধ্যা হলো, পদ্মা ও ভোলা দুজনে কুড়াল নিয়ে সেই আম গাছের নিচে পৌঁছে গেল যা তাদের ভাগ বাটোয়ারায় পেয়েছিল। শুনুন, এই কি সেই আম গাছ? হ্যাঁ পদ্মা, এই যে ভাগ করে নেওয়া আম গাছ। এক ডালের মালিক বড় ভাই আর আরেক ডালের মালিক মেজো ভাইয়ের। তাহলে আমাদের ভাগ কোনটা? আরে পদ্মা, আমি তো আগেই তোমাকে বলে দিয়েছি, আমাদের ভাগ শুধু নিচের গোড়াটা, এর বাইরে আর কিছু না। তাহলে আমাদের ভাগ কোনটা? আরে পদ্মা, আমি তো আগেই তোমাকে বলে দিয়েছি, আমাদের ভাগ শুধু গোড়া, এর বাইরে আর কিছুই নাই। তাহলে ঠিক আছে, এই গাছের গোড়া তো আমাদের, তাই এই গোড়া রাখবো না, কাটবো আমাদের নিজের ইচ্ছা। স্বামী স্ত্রী দুজনেই আম গাছটি কাটতে শুরু করলো। গাছটি মাটিতে পড়ে গেল এবং জোরে শব্দ হলো। ভীমা ও লল্লন তাড়াতাড়ি করে গাছের কাছে এলো। তারা ভোলা ও পদ্মাকে দেখে ফেলল। ও, তাহলে তুই সেই ভোলা? আমাদের কাছ থেকে তুই প্রতিশোধ নিচ্ছিস। তোর এই কাজের শাস্তি তুই অবশ্যই পাবি। আরে থামো দাদা, আমরা এই দুজনকে রাজার কাছে নিয়ে যাই। রাজা এই দুজনকে কড়া শাস্তি দিবে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস লল্লন। ভোলা আর পদ্মাকে দুই ভাই সারা রাত ধরে এক ঘরে বেঁধে রেখেছিল। সকাল হলেই তারা দুজনকে নিয়ে রাজার দরবারে হাজির হলো। রাজার সামনে দাঁড়িয়ে দুজন ভাই বলল যে ভোলা ও তার স্ত্রী অপরাধ করেছে। আচ্ছা, তাহলে এই কথা। দেখো ভীমা ও লল্লন, আমি তোমাদের দুজনের কথাই শুনলাম। তোমাদের কথা হলো যে তোমাদের ছোট ভাই ভোলা তোমাদের ফসল নষ্ট করেছে ক্ষেতের আইল ভেঙে, আর এখন ফল নষ্ট করেছে গাছের গোড়া কেটে। বলো ভোলা, এটা কি সত্য? তুমি এমনটা কেন করলে? মহারাজ, আমি কোনো ভুল করিনি। জমি ভাগ করার সময় আমার দুই ভাই পুরো জমিটাই নিজেদের নামে করে নিয়েছে, আমাকে শুধু আইলটুকু দিয়েছে। এখন আইলটা আমার, আমি চাইলে ভাঙবো, চাইলে রাখবো, এতে কারো আপত্তি থাকার কথা নয় মহারাজ। আর আম গাছটাকে তুমি গোড়াসহ কেন কেটে ফেললে? সেটা তো অপরাধ ছিল। মহারাজ, যখন ভাগ বাটোয়ারা হয়েছিল তখন আমার দুজন ভাই আম ভর্তি ডাল নিয়ে গেল আর আমাকে শুধু আম গাছের গোড়া দিল। এখন যেহেতু মহারাজ গোড়া আমার, তাই আমি কাটি বা রাখি এটা আমার ইচ্ছা মহারাজ। এতে কারোর হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, কারণ গোড়া আমারই ছিল, তাই আমি এটা কেটেছি। তোমার কথা ঠিক আছে, তুমি তো দারুণ প্রতিশোধ নিয়েছো ভোলা। ইটের জবাব পাথর দিয়ে। বাহ ভাই বাহ। মহারাজ, আপনি তো ভোলার প্রশংসা করতে লাগলেন। আমাদের ন্যায় বিচার চাই। তোমরা দুজন নিজেদের ছোট ভাইয়ের সঙ্গে অন্যায় করেছো, আর এখন ন্যায় বিচার চাইতে আমার কাছে এসেছো? এটা কত বড় হাস্যকর ব্যাপার। এর আগে যে আমি তোমাদের পেটাইনি, এটাই বেশি।
তোমরা দুজন আমার সামনে থেকে চলে যাও। ভীমা ও লল্লন অপমানিত ও ভীত হয়ে দরবার থেকে বেরিয়ে গেল। এই ভোলা কত সাহস দেখাচ্ছে, সবার সামনে আমাদের অপমান করলো। তাকে তো একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ ভাইয়া, আমরা ওকে ছাড়বো না। ভোলা ও পদ্মা আজও মুহুরীর জমিতে কাজ করছেন। দুপুরের পর তারা খাবার খেতে বসেছে। এমন সময় সেই চড়ুই পাখি আবার তাদের কাছে এসে বসেছে। আরে, পাখিটা আবার এখানে এসেছে, মনে হয় খুব ক্ষুধা লেগেছে। ওকে কিছু খাবার দিই। দেখো এই পাখিটা কত সুন্দর। যদি আমারও কোনো সন্তান হতো তাহলে আমিও তাকে এভাবেই খাওয়াতাম। পাখিটা খাবার খাওয়ার পর সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটল। পাখিটি হঠাৎ একজন যুবকের রূপে পরিণত হলো। আপনারা দুজনেই আমাকে ফের মানুষের রূপে এনেছেন। আজ থেকে আপনারা দুজনেই আমার মাতা পিতা, আমি আপনাদের পুত্র। আরে এ কি, এ তো এখনো একটা পাখি ছিল, এখন মানুষ কিভাবে হলো? তুমি কোনো ছদ্মবেশী নাও তো, চলে যাও এখান থেকে। যুবককে হঠাৎ এই রূপে দেখে তারা ভয় পেতে লাগলো। এমন সময় সেখানে ঋষি চরণ দাস উপস্থিত হলেন। দেখো ভোলা, তোমাদের দুজনের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যুবক আজ থেকে তোমাদেরই সন্তানের মতো। সে তোমাদের দুজনের সাথে থাকবে। এটা কি সত্যি বাবা? সে আমাদের ছেলে হবে? পদ্মা, তুমি তো আগে কখনো এত খুশি ছিলে না, তাই না? এখন থেকে এটাকে তোমার ছেলে ধরে নাও। আমি 20 বছর ধরে এই মুহূর্তের অপেক্ষা করেছি, আর আজ সেই দিন এসেছে। বাবা, 20 বছর, এর মধ্যে কি কোনো রহস্য আছে? হ্যাঁ ভোলা, আজ থেকে 20 বছর আগের কথা, যখন আমি সকালে স্নান করতে নদীতে গিয়েছিলাম। আরে, এটা কার সন্তান? নদীর ধারে ফেলে গেছে। এখন আমি কি করব? একে তো এখানে একা ফেলে যেতে পারি না। ঠিক আছে, আমি শিশুটিকে সঙ্গে করে আমার আশ্রমে নিয়ে যাই। হে ঈশ্বর, এ কেমন পরীক্ষা! আমি তো একজন সন্ন্যাসী। এই শিশুটির দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব নয়। একটি মায়ের মতো যত্ন আর কেউ দিতে পারে না। ঋষি চরণ দাস বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি দিন রাত সেই শিশুটির কথাই ভাবতে লাগলেন। সময় কেটে গেল এবং সেই ছোট্ট শিশুটি এখন যৌবনে পৌঁছে গেল। দেখো বাবা মাধব, আমার তো এখন বয়স হয়ে যাচ্ছে। তুমি আর কতদিন আমার সঙ্গে থাকবে? তোমার মা বাবার দরকার, যারা তোমায় নিজের নামে গ্রহণ করবে, তোমার যত্ন নেবে এবং পরিবারের ভালোবাসা দেবে। কিন্তু বাবা, এই স্বার্থপর দুনিয়ায় আমাকে কে গ্রহণ করবে? এখানে তো আপন ভাইয়েও একে অপরের হয় না। আমি তো এক অনাথ। না রে মাধব, এই দুনিয়ায় ভালো মানুষের অভাব নেই। মন্দের মাঝেও ভালো থাকে, মিথ্যার অন্ধকারেও সত্যের আলো জ্বলে। ঋষি চরণ দাস মাধবের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় পড়ে গেলেন যে তারপর মাধবের কি হবে, সে কোথায় যাবে। এমন সময় তার মনে একটি উপায় এলো। হে পরম পিতা, আমাকে ক্ষমা করুন। আমি আমার মন্ত্রের শক্তিতে মাধবকে এখন পাখির রূপ দিচ্ছি, যাতে সে নিজের যোগ্য মা বাবাকে খুঁজে পায়। ভবিষ্যতে কোনো যোগ্য নিঃসন্তান দম্পতির কাছে গেলে সেদিনই সে আবার মানুষের রূপ ফিরে পাবে, আর সেই দম্পতিই হবে তার প্রকৃত মা বাবা। এইভাবে ঋষিচরণ দাস মাধবকে পাখির রূপে পরিণত করলেন। পাখিটা সারাদিন আকাশে উড়ে বেড়াতো, খাবার খেত, আর রাত হলে আশ্রমে ফিরে এসে ঘুমাতো। মাধবের কোনো মা বাবা ছিল না, তাই আমি তাকে পাখি বানিয়ে বলেছিলাম যেন সে নিজের জন্য যোগ্য মা বাবা খুঁজে নেয়, আর সে তোমাদেরই পেয়েছে। আজ তার মা বাবা মিলেছে, তাই আর তার পাখি হয়ে থাকার দরকার নেই। ভোলা আর পদ্মা, আজ থেকে এই ছেলেটিই তোমাদের সন্তান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আপনি আমাদের নিঃসন্তানতার দুঃখ আজ দূর করে দিয়েছেন।
ঋষিচরণ দাস সেখান থেকেই তার আশ্রমের দিকে চলে গেলেন। অন্যদিকে ভোলা ও পদ্মা মাধবকে নিয়ে তাদের বাড়িতে চলে এলেন। পিতাজি, গত কয়েকদিন ধরে আপনাকে খুব চিন্তিত লাগছে। আরে বাবা, কিছু না, একটু নিজের চিন্তায় ডুবে গিয়েছিলাম। পিতাজি, আমি বুঝতে পারছি আপনি চিন্তায় আছেন। আমাকে বলুন, আমি কিভাবে আপনার সেবা করতে পারি। মাধব জিদ করতে লাগলো। ভোলা নিজেকে ধরে রাখতে পারল না। সে মাধবকে সব কাহিনী বলল, কিভাবে তার দুই ভাই তার সাথে অন্যায় করেছিল এবং তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এখন আর চিন্তা করার দরকার নেই পিতাজি। আজ থেকে আমি সব কাজ করব, আপনি শুধু আরাম করুন। পিতাজি, আমি একটু চাচাদের সঙ্গে দেখা করতে যাই, ততক্ষণ আপনি নিজে খেয়াল রাখবেন। না বেটা, না, সেখানে যেও না, ওরা লোক ভালো না। পিতার নিষেধ সত্ত্বেও মাধব তার সাথে একটি কুড়াল নিয়ে ভীমার বাড়িতে পৌঁছে গেল। আরে তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। চাচাজি, আপনি আমাকে চিনতে পারেননি। আমার নাম মাধব। আমার পিতাজি ভোলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। কি, ভোলার ছেলে? রাতারাতি ভোলার ছেলে কোথা থেকে চলে এলো? আরে এটা কি ধরনের মজা? ভোলার তো কোনো সন্তান নেই, তুমি কেন আমাদের ধোঁকা দিচ্ছ? লল্লন, আমার মনে হয় এটা ভোলার কোনো নতুন চাল। আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন বলো তুমি এখানে কি করতে এসেছো? চাচাজি, আমি আমার বাবার ভাগে পাওয়া ছাদ নিতে এসেছি, যা আপনি আপনার ঘরের ওপরে লাগিয়ে রেখেছেন। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? কোথায় আছে তোমার বাবার ছাদ? আরে চাচাজি, মনে হয় আপনি ভুলে গেছেন। ভাগ বাটোয়ারায় পিতাজিকে যে ছাদের অংশ দিয়েছিলেন আর ঘরগুলো আপনারাই রেখে দিয়েছিলেন। এখন আমি শুধু সেই ছাদের অংশটাই নিতে এসেছি। আরে এটা আবার কি নতুন ঝামেলা? তুই যদি এই ছাদ নিয়ে যাস তাহলে আমাদের ঘরই বা কিভাবে থাকবে? শোন, এই ছাদ ভাঙতে যাবি না, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমি তো শুধু আমার কাজটাই করতে এসেছি, তাহলে আপনারা কেন এতে বাধা দিচ্ছেন? এই বলে মাধব ছাদ ভেঙে দিল। ছাদ ভেঙে যাবার পর ভয়ে ঘাবড়ে গিয়ে দুই ভাই রাজার কাছে অভিযোগ করতে পৌঁছে গেল। মহারাজ, একটা ছেলে আমার ভাই ভোলার ছেলে সেজে আমাদের বাড়িতে ঝামেলা করছে। আমার মনে হচ্ছে সে কোনো গুপ্তচর হতে পারে। আপনি দ্রুত তাকে গ্রেফতার না করলে আমাদের রাজ্য এবং আপনার সিংহাসন বিপদে পড়তে পারে। আচ্ছা তাই নাকি? সৈন্যরা যাও, ভোলা আর তার ওই হঠাৎ পাওয়া ছেলেকে ধরে এক্ষুনি রাজদরবারে নিয়ে এসো। কিছুক্ষণ পরে সৈন্যরা ভোলা ও মাধবকে ধরে রাজদরবারে নিয়ে আসে। শোনো ভোলা, এই কি তোমার সন্তান? হ্যাঁ মহারাজ, এ আমারই ছেলে, এর নাম মাধব। মাধব, তুমি তাদের ঘরের ছাদ কেন ভেঙে দিলে? আর তুমি বলেছ যে রাজাও আমার কিছু করতে পারবে না। তোমার এত বড় সাহস কিভাবে হলো? মহারাজ, আমি কিছু ভুল করিনি এবং আমি কিছু ভুল বলিনি। শুনুন মহারাজ, ভাগ বাটোয়ারা করার সময় আমার দুই চাচা ঘর ও কক্ষ নিজে নিয়ে নিলেন এবং শুধু ছাঁচ আমার পিতা ভোলাকে দিলেন। এখন আমি আমার পিতার ভাগের জিনিস ভাঙি বা রাখি, সেটা তো আমার অধিকার। এতে ভুল কোথায় মহারাজ? আমি তো শুধু আমার পিতার ভাগকেই ভেঙেছি, আমি চাচাদের জিনিসে হাতও দিইনি। আরে ভীমা, তুমি কি ভাগ বাটোয়ারার সময় ভোলাকে ছাদ দিয়েছিলে? মহারাজ, আমরা ভোলাকে ভাগ বাটোয়ারায় ঘরের ছাদ দিয়েছিলাম এবং কক্ষ আমরা রেখেছিলাম। আরে এ কেমন ভাগ বাটোয়ারা? তাহলে তো এটা সঠিক। এতে ভোলা ও মাধবের কোনো দোষ নেই। এটা ভুল মহারাজ। এখন ছাদ ছাড়া আমরা কিভাবে থাকব? তুমি নিজেকে খুব চালাক মনে করো ভীমা। এ কথা তোমার আগেই ভেবে দেখা উচিত ছিল। এখন তোমার কাজের ফল তুমি নিজেই ভুগবে। মহারাজ, এই মিথ্যা বলছে। এই ভোলার ছেলে নয়, এই গুপ্তচর হতে পারে। সে গুপ্তচর? তোমার কাছে কি এটার কোনো প্রমাণ আছে? বলো ভীমা। মহারাজ, যদি প্রমাণের কথা ওঠে তাহলে আগে মাধবের কাছ থেকেই প্রমাণ চাইতে হবে। এ কি সত্যিই আমাদের বংশের মানুষ নাকি কোনো ভণ্ড? মাধব, তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে যে তুমি তাদের বংশের ওয়ারিশ? মহারাজ,
প্রমাণ তো আমার কাছে আছে, কিন্তু তার আগে আপনি এই দুই ভাইয়ের কাছেই জিজ্ঞেস করুন এদের কাছে কি সত্যিই আমাদের বংশের হওয়ার কোনো প্রমাণ আছে কি না। লল্লন ও ভীমা, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? না মহারাজ, এমন কোনো প্রমাণ নেই। এবার মাধবকে প্রমাণ দেখাতে বলুন। ভোলা এর আগে